জোটগত নয়, উপজেলা নির্বাচন হবে দলীয়ভাবে, জানালেন কাদের। স্থানীয় সরকার নির্বাচন আমরা দলীয়ভাবে করি, এখানে জোটগতভাবে স্থানীয় সরকার নির্বাচন আমরা কখনো করি না। আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু। সংলাপ নিয়ে মিথ্যাচার করায় জাতির কাছে কাদেরকে ক্ষমা চাইতে বললেন ফখরুল। জাতির সঙ্গে যে ভয়াবহ একটা মিথ্যাচার তারা করেছেন, সেই মিথ্যাচারটার জন্য প্রতারণা করেছেন, জাতিকে বঞ্চিত করেছেন, এইটা যেন তারা স্টেডিয়ামে গিয়ে মাপ চান। পদ্মা সেতুর ৬ ও ৭ নম্বর পিলারের চূড়ান্ত অনুমোদন, কেটে গেল নকশা সংক্রান্ত জটিলতা। সেতুর পাশেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর, জানালেন বিমান প্রতিমন্ত্রী। এবং রাজধানীতে ট্রাফিক পুলিশের বিশেষ কার্যক্রম শুরু। সড়কে শৃঙ্খলা ফেরাতে যা যা করা প্রয়োজন তার সবই করবে প্রশাসন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সবাই যেন ট্রাফিক আইনটা মেনে চলেন, সবাই যেন তাদের নিকটস্থ ফুট ওভারব্রিজটা কিংবা আন্ডারপাসটা ইউজ করেন, যত্রতত্র গাড়ি পার্কিং না করেন। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদ আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং আমি পারফিন মিতু। সংবাদে এছাড়াও থাকছে স্যানিটেশন অব্যবস্থাপনা নিয়ে একটি বিশেষ রিপোর্ট, উপজেলা নির্বাচন জোটগতভাবে করবে না আওয়ামী লীগ, বললেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শরিক দলগুলোকে দলীয়ভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। এদিকে আজ থেকে সংসদের সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ। বিস্তারিত জানাচ্ছেন এহতেরামুল হক। সোহরাওয়ার্দী উদ্যানে 19 জানুয়ারি আওয়ামী লীগের সমাবেশ সফল করতে ধানমন্ডির একটি কমিউনিটি সেন্টারে বর্ধিত সভায় অংশ নেন দলের সাধারণ সম্পাদক। তিনি জানান, মার্চের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে অংশ নেবে। স্থানীয় সরকার নির্বাচন আমরা দলীয়ভাবে করি, এখানে জোটগতভাবে স্থানীয় সরকার নির্বাচন আমরা কখনো করি না। ওবায়দুল কাদের বলেন, সংলাপ নিয়ে তার সাম্প্রতিক বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আমি কখনো বলিনি যে এখানে কোনো সংলাপের কোনো বিষয় নেই। আমন্ত্রণ জানানোর অর্থ সংলাপ নয়। আর সংলাপ নির্বাচন নিয়ে সংলাপের কোনো প্রয়োজনও নেই। পরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ওবায়দুল কাদের। 8 বিভাগের জন্য 2টি আলাদা বুথ থেকে মনোনয়ন বিতরণ করা হচ্ছে। উনি আমাকে যদি দেয়, আমার সততা, আমার যোগ্যতা দিয়ে আমি চেষ্টা করব দেশ এবং জনগণের কাজ করতে। আমি মনোনয়ন না পেলেও আমি কাজ করে যাব, যেভাবে আমি কাজ করে যাচ্ছি। শেখ হাসিনার আদর্শকে অটুট রাখার জন্যই আমি মনোনয়ন চাচ্ছি। রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি নানা অঙ্গনের আগ্রহী প্রার্থীরা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। সংসদ সদস্য নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণের কাজ করার কথা জানান আগ্রহীরা। নারী বান্ধব সরকার যেহেতু যিনি, নারীদের উন্নয়নের ধারাবাহিকতাগুলোকে আমি বোঝাবার চেষ্টা করব এবং কাজ করে যাব সমাজে। আমি আমার মনপ্রাণ থেকে অকুণ্ঠ সমর্থন দিয়ে কাজ করে যাব। নারী ক্ষমতায়নের জায়গাটা সবচেয়ে বেশি করেই আমি দেখব, যে যাতে নারী ক্ষমতায়নটা বেশি উপরে উঠে আসে। জাতীয় সংসদে 50টি সংরক্ষিত আসনের মধ্যে আওয়ামী লীগ পাবে 43টি। প্রতিটি ফর্মের জন্য নেওয়া হচ্ছে 30,000 টাকা। তফসিল ঘোষণার আগ পর্যন্ত চলবে মনোনয়ন ফর্ম বিতরণ। এহতেরামুল হক, আরটিভি, ঢাকা।
ভোট কারচুপির জন্য ওবায়দুল কাদেরকে স্টেডিয়ামে গিয়ে জাতির কাছে ক্ষমা চাইতে বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর রুহুল কবির রিজভী বলেছেন, সংলাপের আহ্বান জানিয়ে এখন শুভেচ্ছা বিনিময়ের কথা বলে জনগণের সাথে প্রতারণা করছে আওয়ামী লীগ। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সোহেল রানাকে সাথে নিয়ে মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। নির্বাচনকালীন সহিংসতার শিকার যশোর বিএনপি নেতা ফয়সলকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তার স্বাস্থ্যের খোঁজ নেওয়া শেষে গণমাধ্যমকে তিনি বলেন, আওয়ামী লীগ ভোট ডাকাতি করেই ক্ষান্ত হয়নি, নির্বাচনের পর বিএনপি সহ বিরোধী মতের নেতাকর্মীদের উপর নিপীড়ন চালাচ্ছে। ভোট ডাকাতির জন্য জাতির কাছে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। কাদের সাহেবকে গিয়ে বলেন প্রথমেই স্টেডিয়ামে গিয়ে জাতির কাছে মাপ চাইতে। জাতির সঙ্গে যে ভয়াবহ একটা মিথ্যাচার তারা করেছেন, সেই মিথ্যাচারটার জন্য প্রতারণা করেছেন, জাতিকে বঞ্চিত করেছেন, এইটা যেন তারা স্টেডিয়ামে গিয়ে মাপ চান। তারপর অন্যান্য জাতি দল মৎস্যকরের সঙ্গে আলোচনা করার একটা পথ তৈরি হবে। এর আগে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়ার জনপ্রিয়তায় ভীত হয়ে তার জামিন নিয়ে টালবাহানা করছে সরকার। এই জনপ্রিয়তায় তার জন্য কাল হয়েছে। তার এই জনপ্রিয়তা কোনোভাবেই সহ্য করতে পারেনি আওয়ামী লীগ প্রধান ও দেশি বিদেশি চক্রান্তকারীরা। বেগম জিয়া সত্য ও ন্যায়ের প্রতীক, গণতন্ত্রের প্রতীক, তাই তিনি কোনোভাবেই সংশ্লিষ্ট নন এমন সব অভিযোগ ও মামলায় সুপরিকল্পিতভাবে তাকে সাজা দিয়ে বন্দী করে রেখেছে সরকার। মানুষের জীবন বিষিয়ে তুলতে চালের বাজার অস্থির করতে সিন্ডিকেটের মাধ্যমে মূল্য বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির নেতা। চালের এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে নিম্ন আয়ের মানুষরা ক্ষুধার্ত থাকছে। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। অংশগ্রহণমূলক হলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছিল না সব দলের সমান সুযোগ, বললেন টিআইবি ট্রাস্টি বোর্ডের সভাপতি সুলতানা কামাল। আর নির্বাচন বিশ্বাসযোগ্য হয়েছে কিনা তা প্রমাণে বিচার বিভাগীয় তদন্ত চেয়েছেন নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন আশিকুল আলম। একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গণমাধ্যমে এই প্রথম আনুষ্ঠানিক মতামত জানালো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি। রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে 300 সংসদীয় আসনের মধ্যে 50টিতে 107 জন প্রার্থীর ভোটের চিত্র তুলে ধরা হয়। সব দলের প্রার্থী ও নেতাকর্মীদের নিরাপত্তা এ সময় সমান সুযোগ সৃষ্টি না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় বলে মন্তব্য করেন টিআইবি সভাপতি। আমাদের গবেষণায় পাওয়া গেছে যে সবাই সমান সুযোগ পায়নি এই প্রক্রিয়ার মধ্যে। তো সবাই যদি সমান সুযোগ না পায়, গণতন্ত্রের জন্য এই উদাহরণ কিংবা এই শিক্ষাটাই আমাদেরকে রেখে যেতে পারে যে সেই জায়গায় সমান সুযোগ দেওয়াটা খুবই বাঞ্ছনীয়, না হলে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়, নির্বাচনটা বিতর্কিত হয়ে যায়। তবে নিজস্ব প্রতিবেদনকে সত্য দাবি করে নির্বাচনকে অবিশ্বাস্য বলেও মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক। গণতন্ত্রের জন্য অবশ্যই এই ধরনের নির্বাচন ইতিবাচক নয়, এটা সেই কারণেই কিন্তু আমরা এটাকে বলা হচ্ছে যে প্রশ্নবিদ্ধ করা হয়েছে ইত্যাদি। এই জন্য আমরা এটাকে বিচার বিভাগীয় তদন্ত চাচ্ছি। সাহসী নিরপেক্ষ ব্যক্তিদের মধ্য থেকে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ, প্রশাসন ও গণমাধ্যমের অবাধ পরিবেশ নিশ্চিতের প্রস্তাব ছিল টিআইবির প্রতিবেদনে। আশিকুল আলম, RTV, ঢাকা। পদ্মা সেতুর 6 ও 7 নম্বর পিলারের নকশার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে কেটে গেছে সেতুর পিলার সংক্রান্ত সব জটিলতা। দীর্ঘদিন ধরেই এই দুটি পিলারের নকশা চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ছিল। ঢাকার সেতু ভবনে অনুমোদনের পর সকালে নকশা চূড়ান্ত হয় বলে জানান সংশ্লিষ্ট প্রকৌশলীরা। পদ্মা সেতুর প্রজেক্ট ম্যানেজার ও নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, আগে 6টি পাইলের সাহায্যে একটি মূল পিলার স্থাপন হতো। এখন 6টির জায়গায় 7টি পাইলের সাহায্যে 6 ও 7 নম্বর পিলার স্থাপন হবে। স্ক্রিন গ্রাউন্ডিং প্রযুক্তি ব্যবহার করা হবে এই দুটি পিলার স্থাপনে। পদ্মা সেতুর 42টি পিলারের মধ্যে এই পর্যন্ত সম্পন্ন হয়েছে 15টি পিলার। চলতি মাস শেষে সেতুর 36 ও 37 নম্বর পিলারের উপর 6ষ্ঠ স্প্যান বসানোর কথা রয়েছে। এটি বসানোর মাধ্যমে দৃশ্যমান হবে সেতুর 900 মিটার। পদ্মার ওপারেই হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর। সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শনে গিয়ে একথা জানালেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। তিনি বিমান খাতের সার্বিক উন্নয়নের সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। দায়িত্ব নেবার পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে প্রথম বৈঠক করলেন বিমান প্রতিমন্ত্রী। জানলেন সব শেষ অবস্থা, সঙ্গে প্রতিশ্রুতিও দিলেন এর উন্নয়নের। আমরা চেষ্টা করব বিমানের ক্ষেত্রে মানুষের আস্থা
বিশ্বাস যাতে অক্ষুণ্ণ থাকে, এই চেষ্টাটা আমাদের অব্যাহত থাকবে। এই ব্যাপারে কোনো ধরনের কোনো শিথিলতা আমরা এলাও করব না। প্রতিমন্ত্রী জানান, পদ্মা সেতুর কাছেই নির্মাণ করা হবে বহুল কাঙ্ক্ষিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর, যা হবে প্রাচ্য ও পাশ্চাত্যের কেন্দ্রবিন্দু। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর সর্বশেষ তথ্য তুলে ধরেন তিনি। প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে একটা সেন্টার যাতে আমাদের এই নতুন বিমানবন্দর নেওয়া হয়, ফিজিবিলিটি স্টাডি হয়েছে, ইতিমধ্যে সাইট সিলেকশনও প্রায় চূড়ান্ত হওয়ার পথে। সম্ভাব্য স্থান হয়তো ব্রিজের আশেপাশে। আর আমেরিকান ফ্লাইট আমরা ফুললি প্রিপেয়ার, আমাদের ক্যারিয়ার আছে, আমাদের পাইলট আছে। ফেডারেশন অফ আমেরিকান এভিয়েশন তারা এখানে আসবে সম্ভবত মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে। এর আগে মুন্সিগঞ্জে বিমানবন্দর নির্মাণের কথা থাকলেও স্থানীয়দের বিরোধিতায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার। কিছুটা ইম্পেডিমেন্ট আসছে। মারুফ রেজা, RTV, ঢাকা। দেখছিলেন মারুফ রেজা রিপোর্ট। রাজধানীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে যা যা করণীয় তার সবই করবে প্রশাসন। দুপুরে রাজধানীর 0 পয়েন্টে ট্রাফিক শৃঙ্খলা কার্যক্রম উদ্বোধন করে এই কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ থেকে 31 জানুয়ারি পর্যন্ত চলবে এই কার্যক্রম। জনগণকে সচেতন করতে ডিএমপির ট্রাফিক বিভাগে উদ্যোগ নিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের সানি। রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে এর আগেও 3 দফায় ট্রাফিক শৃঙ্খলা কার্যক্রম হাতে নিয়েছিল ঢাকা মহানগর পুলিশ। 2-1টি ক্ষেত্রে উন্নতি হলেও গণপরিবহনের ক্ষেত্রে প্রত্যাশিত শৃঙ্খলা ফেরেনি। কিছুক্ষণ আগে আমি ওই রাস্তা পার হয়ে আসতেছি, এক মোটরসাইকেল আমার পিছনে ঠেলা মারা চলে গেল। অবশ্যই আমাদেরকেই সচেতন হতে হবে আগে। তো সেই হিসেবে আমি মনে করি আমাদের প্রতিটা মানুষেরই এই ট্রাফিক বিষয়ে সচেতন হওয়া উচিত। তাই আবারও 15 দিনের ট্রাফিক শৃঙ্খলা কার্যক্রম শুরু করলো ডিএমপির ট্রাফিক বিভাগ। রাজধানীর 0 পয়েন্টে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কি উদ্দেশ্যে এই ট্রাফিক? এই কার্যক্রমের অংশ হিসেবে সাধারণ মানুষ ও চালকদের সচেতন করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এবার প্রায় 57টি পয়েন্টে আমরা চেকপোস্ট বসিয়েছি, যার মধ্য দিয়ে আমরা মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে আইন প্রয়োগের পাশাপাশি ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নগরবাসীকে সচেতন করতে ও রাস্তায় শৃঙ্খলা ফেরাতে সব ধরনের উদ্যোগ নেবে প্রশাসন। সবাই যেন ট্রাফিক আইনটা মেনে চলেন, সবাই যেন তাদের নিকটস্থ ফুট ওভারব্রিজটা কিংবা আন্ডারপাসটা ইউজ করেন, যত্রতত্র গাড়ি পার্কিং না করেন। এ ধরনের সচেতনতা কার্যক্রম আগামীতেও চলমান থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা যদি সবাই মিলে এই যে ট্রাফিক নিয়ম কানুনগুলি মানতে চেষ্টা করি এবং মেনে চলি, তাহলে আমাদের এই দুর্বিষহ যানজট কিন্তু অনেকটাই কমে যাবে, সেটা আপনারাও উপলব্ধি করছেন। আমরা সেই জায়গাটিতে যেতে চাই, আমরা সবাইকে সচেতন করতে চাই। পুলিশের পাশাপাশি যান চলাচলে শৃঙ্খলা আনতে কাজ করবেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট, বিএনসিসি ও বাংলাদেশ গার্লস গাইডের সদস্যরা। জুবায়ের সানি, RTV, ঢাকা। রাজধানী মতিঝিল ও ফকিরাপুল এলাকায় ভেজাল বিরোধী অভিযানে 5টি দোকানকে প্রায় 1 লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে রান্না ও পচা খাবার রাখার অভিযোগে একজনকে 3 দিনের সাজা দেওয়া হয়। ভেজাল বিরোধী অভিযান চলবে বলে জানান ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। প্রায় 5টা দোকানে অভিযান চালিয়ে এই পর্যন্ত একজনকে 3 দিনের কারাদণ্ড এবং একটা দোকানে 40,000 টাকা অর্থদণ্ড এবং 2টা দোকানে 20,000 করে, এই দোকানটায় 5,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। নর্দমার মধ্যে থেকেও কিছু কিছু খাবার প্রস্তুত করছে। আপনার ডিপ ফ্রিজে দেখা গেছে কাঁচা মাংসের সাথে পাশাপাশি রান্না করা মাংস, সেই 3 দিনের 4 দিনের বাসি মাংস। ইভেন আজকে আপনাদের এক সংবাদ মাধ্যমে আমরা দেখেছি যে ছত্রাক পরা মাংস তারা ফ্রিজ আপ করেছে। অর্থনীতির সূচকে বাংলাদেশ ধাপে ধাপে এগিয়ে উন্নয়নশীল দেশের কাতারে গেলেও সে তুলনায় পিছিয়ে গণশৌচাগার নির্মাণ ও ব্যবস্থাপনায়। এখনো পর্যন্ত গড়ে ওঠেনি নারী, শিশু ও প্রতিবন্ধীদের উপযোগী টয়লেট ব্যবস্থা। এতে একদিকে জনগণ বঞ্চিত হচ্ছে মৌলিক অধিকার থেকে, অন্যদিকে আক্রান্ত হচ্ছে জটিল রোগে। তাই সব শ্রেণী পেশার মানুষের ব্যবহার উপযোগী গণশৌচাগার নির্মাণ এবং সঠিক ব্যবস্থাপনার দাবি বিশেষজ্ঞদের। শাহাবুদ্দিন সাহেবের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব ছবি তুলেছেন মোহাম্মদ শাহিন। দুর্ঘটনায় হাত পা হারালেও মনোবল হারাননি রাজধানীর কামরাঙ্গীরচরের কিশোর হাসান। রাতের আঁধার কেটে সকাল হলেই নেমে পড়ে জীবন যুদ্ধে। তবে নিজ বাড়ি থেকে নিউ মার্কেট ছাড়া
অন্য কোথাও যেতে সাহস পান না, কারণ হাসানের মতো শারীরিক প্রতিবন্ধীদের জন্য রাজধানীর সব জায়গায় প্রাকৃতিক কাজ সারার ব্যবস্থা নেই। এই ইয়ারা ধরে উঠতে গেলাম কি সুন্দর, কিন্তু ওইখানে তো পিছলা, তারপরে ধুলা মাটি দিয়া ভরা, আমি তো কোনো জায়গায় যেতে পারতেছি না। এখানে আমি সবসময় করি, বাইরে করি না সহজে। আর বাড়িতে অনেক কষ্ট হয়, কিন্তু কিছু করার নাই। বিদেশের মতন টয়লেট হইলে অনেক সুবিধা হয় প্রতিবন্ধীদের জন্য। নগরবাসীর কেনাকাটার গুরুত্বপূর্ণ স্থান নিউ মার্কেটের টয়লেটগুলোর অবস্থা মোটামুটি হলেও আরও ভালো করার সুযোগ আছে বলে মনে করেন ব্যবহারকারীরা। অন্যান্য মার্কেটের চেয়ে পরিষ্কার আছে এখানে, আর আধুনিক হোক, পরিষ্কার হোক এবং আর বড় হোক, এই ধরনের চাইবে, এটা স্বাভাবিক। এটা বেসরকারি সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত বেশ কিছু গণশৌচাগারের মানে সন্তুষ্টি জানিয়ে এই ধরনের আরও টয়লেট করা যেতে পারে বলে জানালেন নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকাতে আমি বেশ কিছু নতুন টয়লেট ফ্যাসিলিটি দেখেছি, এটা আমরা খুব খুশি। আমাদের মার্কেটের ভিতরে যে 3টা জোনে টয়লেটগুলি ভাগ করা আছে, এর ভিতরে এক্সক্লুসিভলি আমরা একটা পার্টে মহিলাদের জন্য সুবিধা মতো করা হয়েছে। আর আপনি যে জিনিসটা বললেন যে বাইরেরগুলো দেখে আমাদের এইখানে, আমাদেরটা এখন আমাদের ধারণা যে কাস্টমারদের কাছ থেকে তো শুনি তারা মানসম্মত হয়েছে, তারপরেও বেটার ফ্যাসিলিটি দিতে পারলে তো অবশ্যই ভালো হবে এটা। এদিকে দক্ষ ব্যবস্থাপনার পাশাপাশি টয়লেটগুলোকে সেবামূলক করে গড়ে তোলার পরামর্শ দিলেন সংশ্লিষ্টরা। এই সেবাটাকে যখন প্রাধান্য দেবে তখন এই টয়লেটগুলোর মান রাখা খুব সহজ হবে, এবং সেক্ষেত্রে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে যে দক্ষ পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করতে হবে এখানে, এবং নিয়মিত এটাকে তদারকি করতে হবে। আমরা প্রতিনিয়তই আমাদের এই মনিটরিং প্রক্রিয়াটা চলে। আমরা যেমন আমাদের প্রত্যেকটা টয়লেটে সিসি ক্যামেরা আছে, এবং এই সিসি ক্যামেরার মাধ্যমে আমরা কিন্তু ইন্টারনেট কানেকশন সংযুক্ত করেছি, যার কারণে আমরা কিন্তু ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আমরা আমাদের টয়লেটগুলো মনিটরিং করতে পারি। নারী ও প্রতিবন্ধীদের ব্যবহার উপযোগী গণশৌচাগার নির্মাণের কথা জানালেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। সড়কপথ, ফুটপাথ, ফ্লাইওভার এবং টয়লেট আমরা যাইনি নির্মাণ করি না কেন, প্রতিবন্ধীদের কথাটি বিশেষভাবে বিবেচনা করে এই নির্মাণ কাজগুলো সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, এবং আমরা এখন থেকে আমরা যেই কাজই করি না কেন ওনাদের বিষয়টাও বিবেচনা করে সেই পরিকল্পনা করা হবে। সময়ের চাহিদা অনুযায়ী প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন হবে এমন প্রত্যাশা সবার। শাহাবুদ্দিন শিহাব, RTV, ঢাকা। সর্বত্র অগ্রাধিকার দিয়ে নারীদের প্রতিষ্ঠিত করে দেশের উন্নয়ন কাজে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে জানিয়ে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি বলেছেন, বর্তমানে অর্থনৈতিকভাবে বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে। নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে 2041 সালে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে হবে। সোমবার দুপুরে দিনাজপুরের স্বপ্নপুরীতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির উন্নয়ন সভা ও বীমা দাবি চেক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম এ নাসের সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে 11 কোটি টাকার বীমা দাবির চেক গ্রাহকদের মাঝে প্রদান করা হয়। উজ্জ্বল নক্ষত্র যার নেতৃত্বে দাবি পরিশোধ অনুষ্ঠান আলাদা, আমরা আরেকটু আলাদা হতে চাই। আমি সশ্রদ্ধ ধন্যবাদ। স্বপ্নপুরীটাকে স্বপ্নপুরী হিসাবে আমাদের মনে পেপারে দিতে হবে তো। মধ্যমায়ের দেশে আমরা পরিণত ইনশাল্লাহ হয়ে গেছি। এরপরও কিন্তু আমাদের আরও ভীষণ আছে, যেমন 2041 সালে উন্নত দেশে পরিণত করা। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার যে বলিষ্ঠ নেতৃত্ব, এই নেতৃত্ব দিলে আমাদের সকল ভীষণগুলো একেবারে অচিরেই আমরা আমাদের 2019 সালে আমি ঘোষণা দিব যে বিশেষ কারণ ছাড়া 100% বীমা দাবি যথাসময়ের মধ্যে ন্যাশনাল লাইফ প্রদান করবে, যাতে আস্থার সংকটটা কেটে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর জাল করে প্রতারণার মাধ্যমে 40 লাখ টাকা হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের 6 জনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ। রাজধানীর সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রীর বিশেষ ফান্ড থেকে 54 কোটি টাকা উত্তোলনে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ঘুষ দিতে হবে জানিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় তারা। অন্য অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
সুশাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন বললেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.ডি. ইমাম। সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে এই কথা জানান তিনি। এ সময় নতুন করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া ডক্টর মশিউর রহমান, ডক্টর গওহর রিজভী, ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক তার সাথে ছিলেন। সুশাসন মানে তো তাই রাজনৈতিক স্থিতিশীলতা, সেটা তো নির্ভর করবে। প্রথমেই যেটি বলেছি, প্রধানমন্ত্রী সকলের প্রধানমন্ত্রী, কাজেই অন্যান্য দল তারা যদি মেনে নেন, এবং তারাও আমার মনে হয় নিশ্চয়ই মেনে নেবেন যে প্রধানমন্ত্রীকে সহায়তা তাদের করতে হবে। এখানে যে কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আবার বলেছেন যে উনি আরেকটি সংলাপ করবেন, সেই সংলাপে সকল পার্টি যারা এর আগের সংলাপে অংশগ্রহণ করেছিলেন তাদেরকেও উনি আমন্ত্রণ করেছেন। রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিক ব্যাপার হলেও তা নিয়ে কাজ করার সুযোগ আছে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। মঙ্গলবার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারত করে সাংবাদিকদের এই কথা জানান তিনি। এ সময় আসন্ন ভারত সফর প্রসঙ্গে মোমেন জানান, এটি মূলত সৌজন্য সফর হলেও দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানান বিষয়ে আলোচনা হবে। এ সময় সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের উদ্বেগ নিরসনে কাজ করবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে চট্টগ্রামে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই কথা বলেন তিনি। অনলাইন গণমাধ্যম নিয়ে হাসান মাহমুদ বলেন, অনলাইনের জন্য নীতিমালা ও রেজিস্ট্রেশনের ব্যবস্থা আছে, তখন ভুইফোর অনলাইনগুলো বন্ধ হয়ে যাবে। নির্ধারিত সময়সীমার মধ্যে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। অনলাইনে যখন রেজিস্ট্রেশনের ব্যবস্থা হবে নীতিমালার ভিত্তিতে, তখন এই যে ভুইফোর অনলাইন এগুলো বন্ধ হয়ে যাবে, কমে যাবে। তো সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমার পূর্বসূরি সেই কাজটি অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। আমি সেই কাজটিকে সম্পূর্ণ করব ইনশাআল্লাহ। দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হচ্ছে ৮ জন। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া ঢাকা সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার বীরপাশা এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৫ যাত্রী নিহত হন। এই ঘটনায় আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদিকে ভোলার ইলিশা ফেরিঘাট এবং চরফ্যাশন উপজেলা আলাদা সড়ক দুর্ঘটনায় 2 স্কুল ছাত্র নিহত হয়েছেন। অপরদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট পুলিশ ফাঁড়ি এলাকায় বাস লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন এক যাত্রী। সরকার ঘোষিত নতুন মজুরি কাঠামোকে স্বাগত জানিয়ে গাজীপুর পোশাক শ্রমিকরা নব উদ্যমে কাজে যোগ দিয়েছেন। প্রায় সব পোশাক কারখানা শ্রমিকরা কাজে ফিরেছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে এখনও শিল্প এলাকাগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। শ্রমিকরা বলছেন, তাদের একটাই চাওয়া হলো সরকারি বেতন কাঠামোর বাস্তবায়ন। এদিকে সাভার আশুলিয়ায় শিল্প কারখানায় মজুরি কাঠামো নিয়ে শ্রমিক আন্দোলনে উস্কানি দেয়া দুষ্কৃতিকারীদের শনাক্তের কথা জানিয়েছে পুলিশ। মঙ্গলবার বিকেলে ঢাকা শিল্পাঞ্চল পুলিশের এসপি শামিনুর রহমান শামীম জানান, নিরাপত্তার স্বার্থে মালিকরা যে 2-4টি কারখানা বন্ধ রেখেছিল সেগুলো খুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। কোনো অসাধু চক্র এই সেক্টরটিকে কাজে লাগিয়ে তারা ফায়দা লুটতে চায়। আমরা কিন্তু এই অসাধু চক্রকে শনাক্ত করে ফেলেছি এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। তীব্র শীতে উত্তরাঞ্চলের গরিব ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। মাঝারি শৈত্যপ্রবাহের কারণে চুয়াডাঙ্গায় গেল কয়েকদিনের জেকে বসা হাড় কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। শীতের প্রভাবে দৈনন্দিন কাজ কর্ম করতে পারছেন না সাধারণ মানুষ। বিশেষ করে তীব্র শীতে ফসলের মাঠে কাজ করতে পারছেন না কৃষকরা। অন্যদিকে মাঘের শুরুতে গাইবান্ধে হাড় কাঁপানো শীত, ঘন কুয়াশা আর শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। আজ ভোরে গাইবান্ধায় তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। শীতে রোটা ভাইরাসের আক্রমণে প্রতিদিনই এই অঞ্চলে ডায়রিয়া আক্রান্ত হচ্ছে অন্তত 50 জন শিশু। এদিকে টানা 9 দিনের শৈত্যপ্রবাহে কুড়িগ্রামের মানুষের দুর্ভোগ দিন দিন চরমে উঠছে। এসব অঞ্চলের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।
কনজিউমার ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যের ব্র্যান্ড সিঙ্গার বিশ্ববিখ্যাত এয়ার পিউরিফায়ার ব্র্যান্ড ব্লু এয়ারের পণ্য সম্ভার বাংলাদেশে বাজারজাত করার উদ্যোগ নিয়েছে। এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে ব্লু এয়ার অ্যাডভান্স এয়ার পিউরিফায়ার ও কেবিন এয়ার সম্ভারের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী MHM ফাইরোজ, মার্কেটিং পরিচালক চন্দনা সামার সিংহে, ব্লু এয়ার মধ্যপ্রাচ্যের মহাব্যবস্থাপক TR গণেশ এবং পশ্চিম ও দক্ষিণ আফ্রিকার পরিচালক গিরিশ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মাদারীপুরের ঝাউতলা এলাকায় বড় ভাইয়ের সঙ্গে বিয়ে ভেঙে দেয় ক্ষিপ্ত হয়ে ছোট ভাই এক স্কুল ছাত্রীকে কুপিয়ে জখম করেছে। গুরুতর আহত অবস্থায় SSC পরীক্ষার্থী ওই ছাত্রীকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় প্রায় 6 মাস আগে সাহেব রামপুরের রোমন আকনের সঙ্গে পাঙ্গাশিয়া গ্রামের শুক্তারা আক্তারের পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়। পরে মেয়ের পরিবার থেকে বিয়ে ভেঙে দিলে রোমনের ছোট ভাই শামন আকন তার বন্ধুদের নিয়ে স্কুলে যাওয়ার পথে শুক্তারাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা শুক্তারাকে উদ্ধার করে কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শিদি, সহসভাপতি কাজী নাবিল আহমেদ এবং বাফুফের নির্বাহী কমিটির সাবেক সদস্য শামসুল হক চৌধুরী জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়। ফেডারেশনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। দুপুরে বাফুফের কনফারেন্স রুমে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান। শুধু ফুটবলের জয় নয়, জনগণের মন জয় করে জনপ্রতিনিধি হওয়ায় তাদের অভিনন্দন জানান কাজী সালাউদ্দিন। আর ফুটবলের উন্নয়নে নবনির্বাচিত সংসদ সদস্যরা কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। 5টি দেশের অংশগ্রহণে শুরু হয়েছে 34তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ। গতকাল বিকেলে কুর্মিটোলা গলফ ক্লাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মোহাম্মদ এনায়েতুল্লাহ। এ সময় ফেডারেশনের মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল সাইদ সিদ্দিকী ও যুগ্ম মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল হামিদুর রহমান উপস্থিত ছিলেন। এর আগে সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের নানা দিক তুলে ধরেন টুর্নামেন্টের পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান। আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ভুটান ও স্বাগতিক বাংলাদেশের 216 জন প্রতিযোগী অংশ নিচ্ছে এবারের আসরে। একক ও দলগত ক্যাটাগরিতে হচ্ছে অ্যামেচার চ্যাম্পিয়নশিপ। সংবাদ শেষ করব মৌলভীবাজারের ঐতিহ্যবাহী মাছ মেলার খবর দিয়ে। পৌষ সংক্রান্তি উপলক্ষে এবারও মৌলভীবাজারের কুশিয়ারা নদীর পাড়ে বসেছে ঐতিহ্যবাহী মাছ মেলা। এছাড়াও শ্রীমঙ্গল, বড়লেখা এবং কোমলগঞ্জেও এই মেলার আয়োজন করা হয়েছে। সিলেট বিভাগের হাওড় নদী থেকে ধরা নানা প্রজাতির মাছের সমাহারে সাজানো এই মেলা উপলক্ষে মৌলভীবাজার সহ এর আশপাশের এলাকায় চলছে উৎসবের আমেজ। মৌলভীবাজার স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোমের তথ্যচিত্র জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। প্রায় 200 বছর পুরনো মৌলভীবাজারের এই মাছ মেলা প্রতিবারের মতো এবারও পৌষ সংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজার সহ এর আশপাশের বিভিন্ন জেলায় বসেছে ঐতিহ্যবাহী এ মেলা। হাকালুকি, কাওয়াদিঘি, হাইল হাওর এবং মনু, ধোলাই, কুশিয়ারা সহ বৃহত্তর সিলেটের বিভিন্ন হাওর বাওর এবং নদীর নানা প্রজাতির মাছ নিয়ে এ মেলার আয়োজন করা হয়। মেঘনা নদীর মাছ 1.5 মণ ওজন, আমরা 1,20,000 টাকা দাম ছাড়া, দাম 70,000 টাকা বাজারে সবচেয়ে বড় গোয়াল। এখন আসছি ঘুরিয়া মাছ দেখার জন্য, যদি দাম কমে পাই তো কিনবো। দেশ বিদেশ থেকে মানুষ আসেন, বিশেষ করে প্রবাসীরাও দৃষ্টি আকর্ষণ করে মাছগুলা কিনেন বড় আকারে দাম দিয়ে। খুব বড় বড় মাছ উঠছে মেলা, তো দেখাতে ইচ্ছে, যদি ভালো লাগে তো লই। প্রত্যেক অঞ্চল থেকে অনেক লোক আসে মাছ কিনে, বড় বড় মাছ পাওয়া যায়, বিভিন্ন ধরনের মাছ। এবারের মেলায় উঠেছে 1 থেকে 1.5 মণ ওজনের দেশি মাছ, যা কেনার পাশাপাশি দেখতে বহু উৎসুক জনতা ভিড় করছেন। এখানে মাছের মেলা হয়, এই মেলাতে বিভিন্ন প্রকৃতির মাছ, এখানে 10-12 কোটি টাকার মাছ বিক্রি হয়। এখানে অনেক দূর থেকে কাস্টমার চলে আসে মাছ কেনার জন্য। মেলায় এবছর 12 কোটি টাকার মাছ বিক্রির টার্গেট রয়েছে, যেখান থেকে কমপক্ষে 7 থেকে 8 লাখ টাকার রাজস্ব সরকারি ভান্ডারে যুক্ত হবে বলে জানান আয়োজকরা। সুরাইয়া মুন্নি, RTV। সন্ধ্যা সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জোটগত নয়, উপজেলা নির্বাচন হবে দলীয়ভাবে, জানালেন কাদের। আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি শুরু। সংলাপ নিয়ে মিথ্যাচার করায় জাতির কাছে কাদেরকে ক্ষমা চাইতে বললেন ফখরুল।
পদ্মা সেতুর ৬ ও ৭ নম্বর পিলারের চূড়ান্ত অনুমোদন, কেটে গেল নকশা সংক্রান্ত জটিলতা। সেতুর পাশেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর, জানালেন বিমান প্রতিমন্ত্রী। এবং রাজধানীতে ট্রাফিক পুলিশের বিশেষ কার্যক্রম শুরু। সড়কে শৃঙ্খলা ফেরাতে যা যা করা প্রয়োজন তার সবই করবে প্রশাসন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যা সংবাদে পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV Digitals। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।